বাবা মায়ের ডিভোর্সটা বুঝি শেষমেশ হয়ে গেল। লোকজন ডেকে সালিশ বসিয়ে ডিভোর্সের আয়োজন হলো। আমার এখন 15 বছর বয়স। এতগুলো বছর সংসার করেও তারা শেষমেশ একসাথে থাকতে পারলো না। বসার ঘরে যখন সালিশ বসেছে, আমি তখন পাশের রুমের দরজার ধারে দাঁড়িয়ে আছি। গায়ে স্কুলের ইউনিফর্ম। সবে স্কুল থেকে ফিরছি আমি। বাড়ি ভর্তি এত লোক দেখে প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম। পাশের বাড়ির এক কাকি এসে আমায় ওই রুমটায় নিয়ে গেল। ওখান থেকে সবার কথাবার্তা বেশ পরিষ্কার শোনা যাচ্ছে। বাবা মা কেউই কারোর সাথে থাকতে চান না। তাদের আর মতের মিল হচ্ছে না। তাই কয়েক মাস আগেই বাবা উকিল ডেকে ডিভোর্স পেপার রেডি করিয়েছেন। আজ তারা পেপারে সই করে দিলেই তাদের 17 বছরের বিবাহিত জীবনের ইতি ঘটবে। শুনেছি দাদি তার পছন্দমতো মেয়ে ঠিক করে রেখেছেন। এই ঝামেলা শেষ হলেই তিনি বাবার সাথেই তার বিয়ে দিবেন। মায়েরও বুঝি বিয়েটা হয়ে যাবে। দাদি গম্ভীর কণ্ঠে বাবাকে বললেন, তখন যদি তুই আমার কথা শুনতি, তাইলে আর আজকের এই দিনটা দেখতে হইতো না। তখন তো তোর বাপের কথা শুনেই বিয়েটা করলি। দেখলি তো শেষমেশ কি হইল। তিনি তো মরে খালাস। এখন এর দিন এই যন্ত্রণা আমাকে বইতে হলো। মাও কম যায় না। তিনিও দাদির কথা শেষ হতে না হতেই বলে উঠলেন, এটাই আসল কথা। আপনার কখনো আমার পছন্দই ছিল না, তাই তো উঠে পড়ে লেগেছিলেন আলাদা করতে। ছেলের কানে কম বিষ তো ঢালেননি। নিন, আপনার মনের ইচ্ছাই পূরণ হলো। মায়ের কথা শুনে কটমট করে উঠলেন দাদি। একদম ফালতু কথা বলবা না মাইয়া। সোজা কথা কও না। তুমি যে নতুন লাং জুটাইয়া আমার ছেলেরে ছাড়তাছ, তাই তো এখন আর ওর লগে সংসার করতে ভাল লাগে না। তয় খোদা তালা যা করে বান্দার মঙ্গলের লাগেই করে, এটা যে আবার ও প্রমাণ হইল। তৃপ্তির হাসি দাদির ঠোঁটের কোণে। তা অবশ্য সহজে দেখা গেল না। আমার মায়ের মা ময়না বেগম বললেন, অনেক কথা হইছে আপা, আর তো কথা কহনের মানে হয় না। আজই সব ফয়সালা হয়ে যাইব। আমার মেয়েরেও আর এখানে পড়ে গাদার খাটুনি খাটতে দিব না। ওর পুরো জীবন পড়ে আছে। সব করার ও করবে, আবার আপনাদের বাজে কথা সহ্য করবে, তা তো হতে পারে না। দাদি খোঁচা দিয়ে বলে উঠলেন, হ হ, যাও না, লইয়া যাও তোমাগো মায়ারে। দেহি কোন রাজপুত্তর তারে পালঙের উপর বসায়া রাখে সারা জীবন। সেখানে উপস্থিত এক মাতব্বর গোছের লোক বলে উঠলেন, এত কথা থাক এখন তো। এত কথা কয়ে লাভ নাই। সিদ্ধান্ত যখন নিয়ে ফেলেছ, তখন এত কথা না বলে সইটা করে ফেলো। তবে হ্যাঁ, এটাও ঠিক করো, মায়া কার কাছে থাকবো। ময়না বেগম একটু ঠোঁট উল্টালেন, আমার মায়েরে আমি আবার বিয়ে দিমু। কিন্তু তারা কইছে এত বড় মেয়ে থাকলে তারা বিয়ে করব না। আর আমরা ওরে নিয়ে মানুষ করব কেমনে? থাকি দুই বুড়ো বুড়ি, আমাদেরই কে দেখবে তার ঠিক নেই। তার চেয়ে ভালো ও এখানেই ওর বাবার কাছে থাক। দাদি তার কথা শেষ হওয়ার আগেই বলে উঠল, তোমার মায়েরে তোমরা বিয়ে দিবা, আর আমি কি আমার ছেলেরে ঘরে বসায় রাখমু? অত বড় মায়া থাকলে কেউই তো বিয়াত বসবার চাইব না। আর ওকে নতুন মানুষের লগে মানায়া নিতে পারবো না। তাই যদি 4-5 বছরের হইতো, তাও তো কথা ছিল। মাতব্বর গোছের লোকটা এবার বাবা মাকে জিজ্ঞেস করলো, তোমাদের মেয়ে, তোমরা কি চাও সেটা কও। আমি দরজার পিছন থেকে চেয়ে রইলাম দুজনের মুখ পানে। কি বলবে তারা তা শুনতে। বাবা তনমনো করে বলল, আমি আর কি বলবো, মা যেটা ঠিক করে। মা খ্যাঁক খ্যাঁক করে উঠল, তোমার মায়ের কথাই তো আজকের এই দিনটা দেখা লাগলো। এখনো বলছো মা যা করে, মানে তুমি চাও না মাইয়া কে নিজের কাছে রাখতে? বাবা হয়ে তোমার এতটুকু দায়িত্ব নেই? বাবা বলল, তো তুমিই রাখো, তুমিও তো ওর মা। মা রেগে মেগে বলল, এতগুলো বছর আমি তো দেখে এসেছি, তুমি দেখেছো কখনো? বাবা হওয়ার কোনো দায়িত্ব পালন করেছো? কখনো খোঁজ নিয়েছো মেয়ের পড়াশোনা কেমন চলছে, মেয়ে কখন কি করছে? এখনো এসে বাহানা খুঁজছো। দাদি মাঝখান থেকে ফোড়ন কেটে উঠলেন, আমার পোলায় বহুত করেছে তোমাগো লাইগা।
গাম জড়ায়া টাকা ইনকাম করছে তোমাকে পালার লাইগা, এখনো একটু শান্তিতে থাকতে দাও রে। তোমার জন্ম দেওয়া মায়া তুমিই দেখো। ময়না বেগম দাদির কথার পিঠে বলে উঠলেন, তা আমার মেয়ে আপনার সংসারের জন্য কিছু করেনি? ওগো, বিয়ের পর থেকে তো আপনি এক গ্লাস পানিও ঢেলে খাননি। আপনাদের দেখাশোনা কম করেছে, কম খাটছে ও। এখন ওরও তো অধিকার আছে নিজের জীবনটা নিজের মতো সাজানোর। আমি সব কথা শুনে ঠায় দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ, তবে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। এ কথাগুলো বোঝার জন্য 15 বছর নেহাতি কম বয়স নয়। বুঝলাম সব। আমার জন্ম হওয়াটাই যে ভুল ছিল তাও বুঝলাম। রুম থেকে বেরিয়ে চুপি চুপি ছাদে চলে এলাম। আজ স্কুলে একটা নতুন মেয়ে এসেছিল। ওর নাকি মা নেই, ওর জন্মের সময় নাকি মারা গেছে। মেয়েটা বাবার সাথে থাকে। আমি কি যে আফসোস হয়েছিল, মনে হয়েছিল আমি কত সুখী। আমার তো বাবা মা সব আছে, তবে আজ যে সেই সুখটা যন্ত্রণায় রূপ নেবে তা কি জানতাম। মাতবার লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন, তাইলে আর কি, তোমরা কেউই যখন বাচ্চাটার দায়িত্ব নিতে রাজি নও, তখন ওরে না হয় এতিমখানায় দিয়া দেই। পাশের শহরে একটা ভালো এতিমখানা আছে, ভালোই দেখাশোনা করে ওরা বাচ্চা গো। আমার চেনা জানা লোকও আছে। মেয়েটার কি কপাল, বাপ মা সব বাইসা থাকতেও এতিম হইতে হইল। আফসোসের স্বরে বলে উঠলেন তিনি। বাবা মা কেন যেন চুপ হয়ে গেল তার কথা শুনে। তবে দাদি আর ময়না বেগম বেশ তৃপ্তি পেলেন। তাই করেন, তাহলে আর ঝামেলা থাকবো না কোনো। দুইজনে প্রায় একই সাথে বলে উঠলেন। তিনি আবার বললেন, হ, তাই তো করতে হইব। তোমরা ওরে ফেলে দিতে পারলেও তো চোখের সামনে আমরা তারে ফেলে দিতে পারছি না। বুঝি না, বাচ্চা যখন ঝামেলায় লাগে তখন বাচ্চা কাচ্চার জন্ম দাও কেন? নাও এবার এটায় সই করে দাও তো। আর 2 দিন সময় দাও, 2 দিন পরে এসে ওরে নিয়ে যাব আমি। লোকটার কথা শেষ হতে মা ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। বাবাও নিশ্চুপ হয়ে গেলেন। লোকটা জিজ্ঞেস করলো, এখন আবার কান্নাকাটি জুড়ে দিলে কেন? সব তোমাকে মন মতোই তো হচ্ছে। মা কোনো কথা বলল না। বাবাও হাত দিয়ে মুখ ঢাকলো। দাদিও চুপ করে গেল। লোকটার কথার কোনো প্রতি উত্তর করলো না। আমি এগোতে এগোতে যে কখন ছাদের কিনারে চলে গেছি টেরই পেলাম না। নিচের দিকে নজর পড়তেই পাথর আর ঘাসে সাজানো রাস্তাটা চোখে পড়ল। আর এক পা বাড়ালাম, আর তারপর পাথরের উপর পড়ার সাথে সাথে মাথা ফেটে অঝরে রক্ত বের হতে শুরু করলো। আমার চোখ খোলা, শব্দটা ভেতরেও গেছে। ভেতর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ কানে আসছে। মাথার মধ্যে বাজছে একটা কথা, সবাইকে আমি তাদের দায়িত্ব থেকে মুক্তি দিয়ে দিলাম। সমাপ্ত। গল্প দায়িত্ব লেখা জান্নাত।